আপনারা অনেকেই হয়তো জানেন যে কলকাতার বিরিয়ানিতে যে মাংসের সাথে আলুটা দেয়া হয় সেটা ওয়াজিদ আলী শাহর হেসেলের একটা অবদান। 19th সেঞ্চুরির মাঝামাঝিতে 1850-এর দশকের শেষের দিকে যখন ইংরেজরা আওয়াধের নবাব ওয়াজিদ আলী শাহকে এক্সাইলে নির্বাসনে পাঠান, আওয়াধ থেকে লখনৌ থেকে কলকাতায় তাকে নিয়ে আসা হয়, তখন কথিত আছে যে তার হেসেলে এই মাংসের সাথে আলু ব্যাপারটা ইন্ট্রোডিউসড হয়। আমরা আওয়াধের যে কলকাতার কানেকশন দেখতে পাই, ফরিদাবাদ, লখনৌ এই অঞ্চলগুলোর সাথে বঙ্গোদ অঞ্চলের যে কানেকশন আমরা দেখতে পাই, সে সম্পর্কে যারা একটু খবর রাখেন তারা জানেন যে লখনৌ, কলকাতা বা ফরিদাবাদ উত্তরপ্রদেশের, উত্তর ভারতের ওই অঞ্চলের সাথে বাংলার যে কানেকশন সেটা মূলত ওই মিড 19th সেঞ্চুরি আওয়াধের নবাব ওয়াজিদ আলী শাহর লখনৌ থেকে কলকাতায় মেটিয়া বুরুজ, খিদিরপুর ডক এরিয়াতে আসা, মেটিয়া বুরুজ তৈরি হওয়া, এই পুরো গল্পটাকে নিয়ে। কিন্তু এছাড়াও আওয়াধের সাথে বাংলার আরও দুটো কানেকশন আমরা প্রতিষ্ঠা করতে পারি। তার দুটো সেই দুটি ঘটনা, সেই দুটি কানেকশন আজকে আপনাদের সংক্ষেপে বলবো। একটি হলো, আপনারা হয়তো অনেকেই জানেন না যে বঙ্গদেশে একটা সময় আফগান রুল ছিল। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সে আফগান ডাইনাস্টিগুলোর মধ্যে একটি অন্যতম ডাইনাস্টি ছিল কারানি ডাইনাস্টি। দাউদ খাঁ কারানি বলে একজন নবাব ছিলেন, যাকে পরবর্তীকালে মুঘলরা হারিয়ে দেয়। এবং বারো ভূঁইয়াদের আশপাশের সময়ের ঘটনা এটা বলছি আপনাদের। এই দাউদ খাঁ কারানি শাসন করতেন, বাংলা শাসন করতেন মালদার কাছে, গৌড়ের নিকটেই একটি জায়গা ছিল তান্ডা, সেটার নাম। এবং সেই টান্ডা নামটির সাথে আমি এখন যে টান্ডার কথা বলবো তার কোনো যোগাযোগ নেই। ফরিদাবাদের কাছে একটি জায়গা আছে যেখানে ওয়াজিদ আলী শাহ বাংলা থেকে যে জামদানি শাড়ির ট্র্যাডিশন সেটাকে নিয়ে যান। বাংলা থেকে তন্তুকাররা তাদেরকে ওখানে ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া হয় এবং ওইখানে টান্ডা বলে একটি জায়গা আছে। সেই টান্ডা জায়গাটির সাথে তাদেরকে সেখানে রাখা হয় এবং সেখান থেকে টান্ডা জামদানি বলে একটি শাড়ির প্রচলন হয়। আপনারা একটু খোঁজ খবর করলেই জানতে পারবেন আমি কোন শাড়িটির কথা বলছি। অত্যন্ত সুন্দর, সূক্ষ্ম, মূলত একটা সাদার ট্রান্সপারেন্ট টেক্সচার থাকে শাড়িটার। খুব সূক্ষ্ম সুন্দর একটি শাড়ি, যেটাকে টান্ডা জামদানি বলা হয়। এই টান্ডা জামদানি পরবর্তীকালে ওয়াজিদ আলী শাহ যখন কলকাতায় চলে আসেন, টান্ডা জামদানি তখন ফরিদাবাদ অঞ্চল থেকে তার একটা কলকাতা অবধি মাইগ্রেশন হয়। এটা একটা অবধি কানেকশন আমাদের আছে, যেটা এই 19th সেঞ্চুরির ওই সত্যজিৎ রায়ের সত্যেন্দ্র খিলাড়ির যে প্লট, সেই প্লটের ঘটনা প্রবাহের অনেক কিছুটা আগের ঘটনা প্রবাহ এটা। কিন্তু বাংলার সাথে আওয়াধের কানেকশনে আরও পুরনো একটি যোগ আছে, যে পুরনো যোগটি আমরা প্রায় ভুলে গেছি এবং সেটা সাহিত্যের যোগ। আপনারা সৈয়দ আলাওলের নাম শুনেছেন, বিখ্যাত কবি, যাকে বর্তমানে বাংলাদেশের কবি হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু তখন তো বাংলাদেশ জাতিরাষ্ট্র হিসেবে গঠিত হয়নি, ফলে বাংলাদেশের কবি বলে তাকে সেই সময়ে বলা যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। বাংলার কবি, বাঙালি কবি, এই পরিচয়টাই আমরা মূলত গ্রহণ করব এই ক্ষেত্রে। ক্রোনোলজিক্যালি সেটাই সঠিক হবে। এই সৈয়দ আলাওলের যে কবিতার ট্রেডিশন, তাকে পণ্ডিত কবি বলা হতো, আপনারা জানেন। তার কারণ তার কবিতার মধ্যে দিয়ে অনেক পাণ্ডিত্য কমিউনিকেটেড হতো। সেই পণ্ডিত কবি সৈয়দ আলাওল বাংলার রোশন কোট, যে আরাকান অঞ্চলের যে কোট, যেখানে একটা বুদ্ধিস্ট রাজাদের রাজত্ব ছিল, অথচ তা সত্ত্বেও সেখানে এক ধরনের মুসলিম পার্সিয়ানেট সাহিত্যের কালচার, পার্সিয়ান সাহিত্যের কালচার বা এক ধরনের সংস্কৃতি সেখানে প্রচলিত হয়। এই জায়গাতেই, এই রোশন কোট থেকেই সৈয়দ আলাওয়ালের উৎপত্তি। সৈয়দ আলাওয়াল খুব পরিচিত ছিলেন আওয়াধের কিছু পার্সিয়ান সাহিত্যের সাথে, সাহিত্যের ধারার সাথে। পার্সিয়ান সাহিত্যের ধারার মধ্যে একটি অন্যতম ধারা ছিল আওয়াধি রোমান্স। আওয়াধের বেশ কিছু প্রেমাখ্যান, সেগুলোকে প্রেমাখ্যানই বলা হতো। সেই প্রেমাখ্যানগুলোর একটি অন্যতম প্রেমাখ্যান, আপনারা এর ন্যারেটিভটির সাথে বা এর বিতর্কগুলোর সাথে পরিচিত, বর্তমান ভারতবর্ষে
যেখানে হিন্দু মুসলিম এক ধরনের পোলারাইজেশন হচ্ছে, সেখানে এই ধরনের বিতর্ক প্রায় উঠে এসেছে। সৈয়দ আলাওল পদ্মাবতী এই আখ্যানটি লেখেন। তার বিখ্যাত কাব্যের নিদর্শনগুলোর মধ্যে একটি হলো পদ্মাবতী। এই পদ্মাবত কথাটা, এই ন্যারেটিভটা উনি বড় করছেন, এই সাহিত্যের যে মূল উপাদান তার, সেটা বড় করছেন, সেটা ধার করছেন। আপনারা তার নামটা শুনেছেন ওই যখন পদ্মাবত সিনেমাটা নিয়ে বিতর্ক হলো, মালিক মোহাম্মদ জয়সির লেখা পদ্মাবত বলে একটি ন্যারেটিভ। এই পদ্মাবত ন্যারেটিভ, মালিক মোহাম্মদ জয়সির যে ন্যারেটিভ, এটা যে ঘরানাতে লেখা, সেই ঘরানাটাকে বলা হয় আওয়াধি প্রেমাখ্যান বা আওয়াধি রোমান্স। সেই রোমান্সেসগুলো নানাভাবে তার যে সাহিত্যের ধারা, তার যে সংস্কৃতির ধারা, আওয়াধি পার্সিয়ানের যে সাহিত্য সংস্কৃতির ধারা, সেটা প্রবাহমান হতে 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 একটা সময় মিয়ানমার, বাংলাদেশের যে আরাকান অঞ্চল, যেটাকে আমরা মগের মুলুক বলে পরিচয় দিই, সেই মগের মুলুকের সাথে, আরাকানের সাথে যুক্ত হয়ে সৈয়দ আলাওলের মতো আর্লি মডার্ন বা মিডিভেল বাংলা কবি তার ন্যারেটিভের মধ্যে ঢুকে যায়। সুতরাং সাহিত্য, সংস্কৃতি, খাদ্যাভ্যাসের যে প্রচলিত চলন, সেখানে আমাদের এই পরিচয়ের যে রাজনীতি, পরিচয় ভিত্তিক যে আমাদের সামাজিক বিভেদ, সেগুলো কোথাও যেন মিলেমিশে এক জায়গায় চলে আসে। কখনো বিরোধিতা করে একে অপরের, কখনো তার যুদ্ধ হয় আরেকটি ট্র্যাডিশনের সাথে, কখনো তার একটার সাথে আরেকটা আবার জুড়ে যায়। এইভাবেই চলতে থাকে। আমার মনে হলো যে আমি একটা বই পড়তে পড়তে এই তথ্যটি জানলাম। আপনাদেরকে বইটির নাম উল্লেখ করে দিচ্ছি, আপনারা যদি পড়তে চান পরবর্তীকালে পড়ে দেখতে পারেন। একজন বিখ্যাত ইতিহাসবিদ কুমকুম চ্যাটার্জি, খুব আনটাইমলি ডেথ হয় ক্যান্সারের জন্য সম্ভবত। কুমকুম চ্যাটার্জির খুব দুর্দান্ত একটি বইটির নাম দ্য কালচার্স অফ হিস্ট্রি, পার্সিয়ানাইজেশন অ্যান্ড মুঘল কালচার ইন বেঙ্গল। এই বইটি যদি আপনারা পড়েন, এই বইটির প্রথম দিকেই ম্যাপিং আর্লি মডার্ন বেঙ্গল বলে একটি চ্যাপ্টার আছে। সেখানে আপনারা দেখতে পাবেন এই আওয়াধি রোমান্সের রেফারেন্সেস, এবং সেখানে দেখতে পাবেন সৈয়দ আলাওল কীভাবে, বাংলার একজন বিখ্যাত কবি, তিনি কীভাবে আওয়াধি রোমান্সের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, এবং এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে মালিক মোহাম্মদ জয়সির যে বিখ্যাত ন্যারেটিভ, যেটাকে অ্যাডাপ্টেশন করা হয়েছিল সিনেমাতে, which led to such a massive controversy and debate and discussion in Indian public culture, public sphere, সেটার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি তার অন্যতম প্রধান শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ পদ্মাবতী রচনা করেন। এটা আমার জানা একটা আর্লি আওয়াধ বা লখনৌ, ফরিদাবাদ অঞ্চলের সাথে বঙ্গদেশের কানেকশান, এবং এটা বেশ দীর্ঘ একটা জিওগ্রাফিক্যাল ট্র্যাক, কিন্তু এটা খুব কাছের নয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই পার্সিয়ানেট কালচার, যেটা আমাদের প্রি কলোনিয়াল কালচার, সেখানে কিন্তু মুসলমানের বা পার্সিয়ানের, এমনকি ইরান থেকে আসা যে বাহমনি সাম্রাজ্য দক্ষিণ ভারতের দিকে, সেই ধরনের সাহিত্য, নিজামি লিটারেচারের সাথে এই বাংলার যে সাহিত্যের ধারাগুলোর দুর্দান্ত কানেকশান আছে। এবং এটা বলার কোনো কারণ নেই যে এটা শুধুমাত্র মালিক মোহাম্মদ জয়সি থেকে সৈয়দ আলাওল অবধি এসেছে। বহু ক্ষেত্রে বাংলার যারা সুলতান ছিলেন, ইলিয়াস শাহী, হুসেন শাহী বংশর সময়ে, তারও আগে পরে নানা সময়ে মুসলমান রাজত্বে মহাভারত রচনা হয়েছে। মহাভারতকে বাংলা ভাষায় পারফর্মেটিভ একটা ন্যারেটিভ হিসেবে তার রেন্ডিশন হয়েছে। ফলে এই যে আদান প্রদানগুলো, যেগুলো আমরা প্রায় ভুলতে বসেছি, একে আউটসাইডার, তাকে বহিরাগত, তাকে অনুপ্রবেশকারী, এগুলো বলে যে নোংরা রাজনীতি হয়, সেগুলোর বিরুদ্ধে শুধু এটুকু বলা যথেষ্ট নয় যে হিন্দু মুসলমান ভাই ভাই, শুধু এটুকু বলাও যথেষ্ট নয় যে কখনো মুসলমান হিন্দুর উপর অত্যাচার করেনি, হিন্দু শাসকরা মুসলমানদের উপর অত্যাচার করেনি, শোষণ করেনি। এই কথাগুলো লিবারেলদের তৈরি করা কতগুলো বোকা বোকা ধারণা। আমার মনে হয় ওগুলো দিয়ে দক্ষিণপন্থী চিন্তাভাবনা বা এক ধরনের ডানপন্থী চিন্তাভাবনা, সেগুলোকে খুব কেটে দেওয়া যায় না। তার কারণ বহু ক্ষেত্রেই ওই ভায়োলেন্সগুলো আমাদের অন্তত আধুনিক ভারতবর্ষের বুকে কলোনিয়াল টাইমে, পোস্ট কলোনিয়াল টাইমে, পার্টিশন পরবর্তী সময়ে নানা দাঙ্গার ইতিহাস, আমাদের সেটাও ইতিহাস, এবং সেই কারণে অনেক দ্বন্দ্বের ইতিহাস তৈরি হয়েছে। কিন্তু এই দ্বন্দ্বের ইতিহাসগুলোর সাথে সাথে যে এই ধরনের একসাথে থাকার ইতিহাস, সাহিত্যের, সংস্কৃতির, খাবারের এত সুন্দর যোগ, সেগুলো বোধহয় মাঝে মাঝে মনে করার প্রয়োজন আছে। কি হতো যদি একজন মুসলমান নবাব লখনৌ থেকে কলকাতায় না আসতেন? আপনারা অনেকেই মনে করেন যে ওয়াজিদ আলী শাহ, যেমনটা ইংরেজরা দেখাতে চেয়েছে, ওয়াজিদ আলী শাহ একজন তার রানী ছিল,
তার বহু হারামে বহু নারী ছিল, তাদের সাথে তার সম্পর্ক, তাকে খুব ভালো চোখে দেখা হয় না সেইভাবে, তার চরিত্র নিয়ে অনেক কথা ওঠে। কিন্তু ওয়াজিদ আলী শাহ যখন খিদিরপুর অঞ্চলে এলেন, মিঠিয়া বুরুজ অঞ্চলে এলেন, লখনৌ একটা ছোট লখনৌ নগরী তৈরি করে ফেলেছিলেন। তার বিখ্যাত ঠুমরি তার তৈরি, জব ছোড় চলে লখনৌ নগরী, এই গানটি আপনারা সত্যজিৎ রায়ের সাতরঞ্জি খিলাড়িতে দেখতে পাবেন। আমজাদ খাঁর কণ্ঠে এই গানটা উনি হাম করছেন, আস্তে আস্তে গানটা গাইছেন মৃদু স্বরে। এই যে গানটা উনি লিখেছেন, ফলে ওনার তার থেকে বোঝা যায় যে তিনি লখনৌ শহরকে, নগরটাকে কত মিস করছিলেন, কত মন খারাপ ছিল তার সাধের লখনৌ ছেড়ে চলে আসতে হচ্ছে কলকাতায়। চলে আসার পর এখানে একটা ছোটো লখনৌ নগরী তৈরি করেছিলেন। অনেকেই জানেন না, হি ওয়াজ এ গ্রেট আরবান প্ল্যানার, হি ওয়াজ ইন্টু আর্কিটেকচার, হি ওয়াজ ইন্টু আরবান প্ল্যানিং। এবং ওয়াজিদ আলী শাহ বিল্ট a publishing house in Kolkata. He built a library, he built a public library if I'm not wrong. এবং শুধু যে তার হেসেল থেকে বিরিয়ানিতে মাংসের সাথে আলু এলো এমনটা নয়। তিনি ঠুমরি, কথক এগুলোকে বাংলার যে কলকাতার যে সাংস্কৃতিক জগৎ সেটাতে পরিচয় ঘটান তার। মানে আজকে যদি ওয়াজিদ আলী না থাকতেন, আওয়াধের এই মুসলমান নবাব, তাকে যদি ইংরেজরা 19 শতাব্দীর মাঝখানে আমাদের কলকাতাতে বঙ্গে না নিয়ে আসতেন, তাহলে আমাদের বাঙালি সমাজে ঠুমরি, কথক এগুলো কতটা প্রচলিত হতো। আমাদের মেয়েদেরকে আমরা যখন কথক শেখাই, আমরা আদৌ কি মনে রাখি যে এই কথক শেখানোর ট্র্যাডিশনটা যিনি পপুলারাইজ করলেন তিনি একজন লখনৌয়ের মুসলমান নবাব, যাকে ইংরেজরা অন্যায়ভাবে প্রায় এখানে নিয়ে আসেন এবং নিয়ে এসে নির্বাসনে রাখেন। নির্বাসনে রাখা একটা মানুষ, তাকে একটা হ্যান্ডসাম পেনশন দেয়া হতো, যদিও তার মৃত্যুর পরে তাকে অত্যন্ত কুৎসিতভাবে ডিলিট করা হয়েছে, ইংরেজরাই করেছেন। ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার্স বানিয়ে দিয়েছেন তার প্রাসাদের জায়গাটাতে, সম্ভবত ডিমলিশ করে সেটাকে। এখন আপনারা ওখানে গেলে ওয়াজিদ আলী শাহ কিছু চিহ্নই পাবেন না, এক্সেপ্ট ফর দ্য মাস্ক ওয়্যার ইন হিজ টোম্ব ইজ লাইং, সেই সমাধির জায়গাটুকু ছাড়া আর কিছু নেই। কিন্তু এই নবাব না থাকলে ঠুমরি আসতো কিনা, বা ঠুমরি এতটা পপুলারাইজড হতো কিনা, এই নবাব না আসলে হিন্দুস্তানি ক্লাসিক্যালের তো একটা পপুলারাইজড ভার্সন, একটা ভালগারাইজড ভার্সন কিছুটা ঠুমরি, আমি যতটুকু জানি। তো সেটা ওই পপুলারাইজেশন অফ হিন্দুস্তানি ক্লাসিক্যাল থ্রু ঠুমরি সেটা হতো কিনা, বা কথক এতটা প্রচলিত হতো কিনা, আমরা কিন্তু জানি না। সুতরাং ওয়াজিদ আলী শাহর যে বিপুল অবদান আছে কলকাতার বুকে, বঙ্গের বুকে, সেটাকে স্মরণ করে আমি ভাবলাম যে এই দু চার কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। কিন্তু এটা ঠিক যে আওয়াদের সাথে আমাদের কানেকশনের এই টান্ডা জামদানি কানেকশন, যেটা সম্ভবত ওয়াজিদ আলী শাহর পরিবারেরই একটি অবদান, যদি না ওয়াজিদ আলী শাহ নিজেরই অবদান হয়ে থাকে। আর আরেকটা যেটা হলো সেটি হলো এই আওয়াধি রোমান্সের সাথে বাংলার সাইয়েদ আলাওলের একটা কানেকশন। এইভাবে আমরা আওয়াধ এবং বাংলার একটা কানেকশন হঠাৎ খুঁজে পেলাম। আমার মনে হলো আপনাদের সাথে এটা শেয়ার করি, আপনাদের শুনলে ভালো লাগবে। ধন্যবাদ।